বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ্রা ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো। ঈদ কেমন কাটলো তোমাদের? মিস ভালো। কোথায় ছিলে? ঢাকায় নাকি গ্রামে গিয়েছো? মিস আমি তো ঢাকায় ছিলাম, আমার তো কোনো গ্রাম নাই। আসসালামু আলাইকুম মিস। আসসালাম। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো ঈদের ছুটির পরে। সবাইকে দেখে খুব ভালো লাগছে। খুব গরম তাই না এই সময়? আবহাওয়া। তোমরা কিন্তু এই সময় প্রচুর পানি খাবে, বুঝছো? প্রচন্ড গরম। এবং প্রয়োজন না থাকলে বাইরে বের হওয়ার প্রয়োজন নেই, দরকার নেই। তোমাদের সবার কাছে বই আছে কি? জি মিস। জি মিস। আমরা আচ্ছা, পড়া শুরু করার আগে তোমাদের সাথে একটু কথা বলি। বলো, তোমরা বলো, কে কেমন কাটালে ছুটি? কে কোথায় ছিলে? একটু গল্প করি আমরা। মিস আসসালামু আলাইকুম। আসসালাম। কে কোথায়? ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশফিকা, তুমি কোথায় ছিলে ঈদে? ঢাকায় নাকি ঢাকার বাইরে? মিস আমি সাভার ছিলাম আমার ফুপির বাসায়। আর আফরিন, তুমি? আফরিন? মিস আমি ঢাকাতেই ছিলাম, কোথাও যাইনি। আর মেহজাবিন খান? মিস ঢাকার বাইরে গিয়েছিলাম দাদু বাসায়, কোথায়? তোমার ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা। আর আয়েশা? মিস আমি ঢাকাতেই ছিলাম, কোথাও যেতে পারিনি। যা হোক, বেশ কিছুদিন আমরা ছুটি কাটালাম। এখন আবার পড়াশোনা শুরু করতে হবে আস্তে আস্তে। আচ্ছা, তোমাদের কি? ম্যাম আপনার ঈদ কেমন কেটেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি ঢাকাতে ছিলাম, কোথাও যাইনি। ম্যাম কেমন আছেন? তোমরা সবাই ভালো আছো তো? জি ম্যাম, আমি ভালো আছি। জি ম্যাম আপনি আমিও কেমন ভালো আছি। আছেন? এর মধ্যে টিকাও নিয়েছি 2 ডোজ, বুঝছো? টিকা পেয়েছি, করোনার টিকা। আর আছি, বাসায় আছি। যদিও খুব গরম, তাই না? প্রচন্ড গরম এবছর, খেয়াল করছো? জি মিস, অনেক গরম। প্রচুর পানি খাবা তোমরা, অনেক পানি খাবা, হ্যাঁ? আচ্ছা, আসো আমরা পড়াই আসি। বইটা বের করো। আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম, শিলা ও খনিজ, ঠিক না? শিলা খনিজের পার্থক্য আমরা পড়েছি। শিলার শ্রেণীবিভাগ পড়ছিলাম, আগ্নেয় শিলা পড়ছিলাম। একদম প্রাথমিক অবস্থায় যে শিলাগুলোর সৃষ্টি হয় সেটাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলা আবার 2 রকম, বহির্জ আগ্নেয় শিলা এবং অন্তর্জ আগ্নেয় শিলা। বহির্জ হলো যেটা বের হয়ে চলে আসতে পারে, হ্যাঁ, কোনো ফাটল থেকে
বের হয়ে চলে আসতে পারে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতে হতে পারে, সেটা হলো বহির্য। আর যদি কোনো কারণে কোনো ফাটল না পায়, দেখো এই যে আটকিয়ে গেছে এখানে ল্যাকোলিথ নাম বলা আছে, এটা হলো অন্তর্জ আগ্নেয় শিলা। এরপরে আছে পাললিক শিলা, যেগুলো স্তরে স্তরে জমে, সেগুলো হলো পাললিক শিলা। এগুলো সাধারণত নদীবাহিত তলানি এরকম হয়। আমরা যে মহাদেশীয় ভূত্বকের উপর যে আমরা বসবাস করি, এই ভূত্বকের প্রায় 75% হলো পাললিক শিলা। তলানি বা পলল থেকে সৃষ্টি হয় বলে এটাকে বলে পাললিক শিলা। এই পাললিক শিলার মধ্যে আবার উদ্ভিদ বা জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম পাওয়া যায়। এটা কিন্তু পাললিক শিলার একটা বৈশিষ্ট্য। পাললিক শিলা হলো তাহলে স্তরীভূত, মানে স্তর থাকে, নরম ও হালকা থাকে, সহজে ক্ষয়প্রাপ্ত হয়, এবং এর মধ্যে জীবাশ্ম দেখা যায় এবং এর শিলায় ছিদ্র দেখা যায়। আর রূপান্তরিত শিলা হলো যে আগ্নেয় বা পাললিক শিলা যখন প্রচন্ড তাপ এবং চাপে বা রাসায়নিক বিক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন এক রকমের শিলা সৃষ্টি করে, তখন তাকে বলে রূপান্তরিত শিলা। ভূ আন্দোলন, উৎপাত, ভূমিকম্প, এইসব বিভিন্ন কারণে আগ্নেয় পাললিক শিলা রূপান্তরিত হয়। কিছু কিছু রূপান্তরিত শিলার নাম দেওয়া আছে এখানে, দেখো চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল হয়, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টারজাইট হয়, কাদা ও শেল রূপান্তরিত হয়ে হয় স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে হয় নিস, এবং কয়লা রূপান্তরিত হয়ে হয় গ্রাফাইট। গ্রাফাইট কোনটা জানো? পেন্সিলের যে শীষ আছে না, পেন্সিলের শীষ কিন্তু গ্রাফাইট। এটা এক ধরনের পাললিক শিলা, এক ধরনের কয়লা। আচ্ছা, এখানে শিলার যে বৈশিষ্ট্য, এই ছকটা কি তোমরা করেছিলে? এটা মনে হয় বাড়ির কাজ ছিল তোমাদের। এটা করেছো কেউ? কেউ কি করেছো? সারা নো ম্যাম। নো মিস। তাহলে এটা করে ফেলো। নো মিস। ওকে ম্যাম। এটা এখন আমি তোমাদের একটু হেল্প করি, তোমরাও আমরা সবাই মিলে দেখি এটা পারি নাকি। দেখো তো, আগ্নেয় শিলার প্রকারভেদ কয় রকম বলো তো? লিখে ফেলো, বই যদি থাকে পেন্সিল নাও একটা, এখন আমরা পূরণ করে ফেলি। হ্যাঁ, এটা ক্লাস ওয়ার্ক হিসাবে আমরা মিস 2 প্রকার। হ্যাঁ, প্রকারভেদ এখানে লিখতে হবে। এখানে প্রকারভেদ মানে এই যে এটা, আসো আমরা লিখে ফেলি, পেন্সিল নাও একটা। বহির্জ আগ্নেয় শিলা, অন্তর্জ আগ্নেয় শিলা। অন্তর্জ ছিল। আর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বের করো এখান থেকে। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, এই যে এটা দিতে পারো, এটা এই দুইটা দাও, এটা দুটো বেশি গুরুত্বপূর্ণ। অস্তরীভূত এবং জীবাশ্ম দেখা যায় না, এই দুটো দাও। দাও, এখানে লেখো। বৈশিষ্ট্য দুইটা লেখার উদাহরণ আছে, অস্তরীভূত এখানে লেখো, আর এখানে লেখো জীবাশ্ম দেখা যায় না। লিখে ফেলো বইয়ে। তোমরা কি লিখছো? জি মিস। হ্যাঁ, লিখো। ম্যাম শেষ। বেশ। উদাহরণ লিখো, এখানে দুটো এখানে দুটো। উদাহরণ যে কোনো খান থেকে লিখতে পারো উদাহরণ। আচ্ছা, যেখানে আমরা বহির্জ লিখেছিলাম সেখানে বহির্জর উদাহরণ দেই। ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট। ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট। এখানে উপরের এখানে লেখো ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট। এই তিনটা এখানে লেখো। যেহেতু আমরা এখানে বহির্জ লিখেছি, সেজন্য এখানে বহির্জর উদাহরণটা লিখবো। এবার এখানে যেহেতু অন্তর্জ লিখেছি, এখানে অন্তর্জর উদাহরণটা লিখবো। অন্তর্জর উদাহরণ দেখো কি কি আছে। গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাইক ও শিল। এতগুলো প্রয়োজন নাই, তোমাদের যেগুলো ভালো লাগে, যেগুলো মনে থাকে সেগুলো লেখো। যার যেটা পছন্দ তিনটা লিখলেই হবে। এখান থেকে তিনটা লেখো অন্তর্জ থেকে। অন্তর্জ থেকে যে কোনো তিনটি লেখো। মিস আমি যদি লিখি যে গ্রানাইট, ব্যাথলিট আর হচ্ছে ডাইক।
হ্যাঁ, দেখো যার যেটা মনে থাকে, যার যেটা সুবিধা, অনেকগুলো আছে, এখান থেকে 3টা লিখো। এরপরে আমরা কোনটা লিখবো? এটা আমরা সবাই পূরণ করি। পাললিক শিলার কি প্রকারভেদ আছে? পড়ে দেখো। পাললিক শিলার প্রকারভেদ আছে? নো মিস। নাই, প্রকারভেদ নাই। তাহলে আমরা কি করব? প্রকারভেদের জায়গায় একটা টান, বৈশিষ্ট্য। না বৈশিষ্ট্য না, প্রকারভেদের জায়গায় একটা টান দিয়ে রাখো হাইফেনের মতো করে। হ্যাঁ, হাইফেনের মতো করে দিয়ে রাখো, মানে এখানে নাই, হাইফেন মানে নাই বোঝাচ্ছে। বৈশিষ্ট্যতে লেখো, কোন দুটা বৈশিষ্ট্য আমরা লিখবো দেখি তো। লিখবো হলো স্তরীভূত লিখবো। স্তরীভূত এবং জীবাশ্ম দেখা যায়। যেভাবে আগ্নেয়টা লিখেছিলাম যে অস্তরীভূত জীবাশ্ম দেখা যায় না, তেমন ঠিক এটার উল্টাটা, স্তরীভূত এবং জীবাশ্ম দেখা যায়। লেখো, স্তরীভূত এবং জীবাশ্ম দেখা যায়। এবারে উদাহরণগুলো লেখো, পাললিক শিলার উদাহরণ। অনেক উদাহরণ আছে, দেখো 2 লাইনে 6টা লেখো। 6টা কি আছে? 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা আছে। প্রথম লাইনে লিখো বেলে পাথর কয়লা শেল। এখানে লেখো বেলে পাথর কয়লা শেল। লেখো বেলে পাথর কয়লা শেল। পরের লাইনে লেখো চুনা পাথর কাদা পাথর কেওলিন। পরের লাইনে চুনা পাথর কাদা পাথর কেওলিন। সবাই লিখে ফেলো এটা, ক্লাস ওয়ার্ক হিসাবে এটা আমরা করে ফেলি। ফার্স্টটা কি? পাললিক শিলা, এই যে বই থেকে বলছি, তোমাদের বইয়ে বেলে পাথর কয়লা শেল, 3টা 3টা করে 6টা লিখো। ধরো বেলে পাথর কয়লা শেল, পরে চুনা পাথর কাদা পাথর কেওলিন। এবার দেখো রূপান্তরিত শিলা, এটারও প্রকারভেদ নাই। এখানে একটা হাইফেন দাও, এখানে একটা হাইফেন দাও, 2টা হাইফেন দিয়ে দাও। বৈশিষ্ট্যতে দেখি আমরা, দেখো কি কি দিবা। এতে জীবাশ্ম দেখা যায় না, এটা দাও। এটা একটা, আর এখান থেকে একটা দাও। এই শিলা স্ফটিক যুক্ত, খুব কঠিন না, এটা দিয়ে দাও। এই শিলা স্ফটিক যুক্ত, স্ফটিক মানে বিভিন্ন তল থাকে আর কি, মানে কোনা কোনা হয়ে থাকে, কোন থাকে অনেকগুলা। এখানে তাহলে লেখো স্ফটিক যুক্ত, খুব কঠিন নয়, কমা। আর নিচে লেখো জীবাশ্ম দেখা যায় না। উদাহরণ দাও, উদাহরণ, উদাহরণ দাও। এটা দিতে হবে, উদাহরণ হলো মার্বেল। হ্যাঁ, কোনটা রূপান্তর হয়ে হয় সেটা দরকার নাই। উদাহরণগুলো লেখো মার্বেল, কোয়ার্টারজাইট, কোয়ার্টজাইট, মার্বেল, কোয়ার্টজাইট। শেষেরটা লিখবা স্লেট, নিস, গ্রাফাইট। আমি আবার বলি, রূপান্তরিত শিলার উদাহরণ কোনগুলো দিবা। দেখো মার্বেল লিখে ফেলো, কমা দিয়ে দিয়ে লেখো, এই ছকে লেখো, ছকে এই জায়গায় লেখো। লেখো মার্বেল। তোমরা কি লিখছো? একটু সাড়া দাও, কথা বলো। লিখছো সবাই? জি মিস। জি মিস। লেখো, আমি আবার বলছি, উদাহরণগুলো লেখো। মার্বেল রূপান্তরিত শিলা, মার্বেল, কোয়ার্টজাইট, স্লেট,
নিস, গ্রাফাইট, এগুলো হলো রূপান্তরিত শিলার উদাহরণ। আচ্ছা, এই ছক তাহলে আমাদের কমপ্লিট হলো, কি বলো? তোমাদের মধ্যে জি ম্যাম। একজন আমাকে পড়ে শোনাও তো বাবা, ছকটা কি কি লিখলে? যা ম্যাম আমি বলি, জি মিস। আগ্নেয় শিলা। ম্যাম আমি বলি, বলো, আমি শুনছি, বলো। আগ্নেয় শিলা অন্তজ বহির্য বৈশিষ্ট্য অন্তরীভূত ডাইক সিল হ্যাঁ, রং গাঢ় বহির্য রং গাঢ় বেস্টল ব্যাসল্ট। পাললিক শিলা বৈশিষ্ট্য নরম হুম, উদাহরণ বেলে কয়লা সেল হালকা চুনাপাথর কাদা পাথর রূপান্তরিত শিলা জীবাশ্ম দেখা যায় না মার্বেল স্লেট নিস খুব কঠিন কর্টিজাইট গ্রানাইট হ্যাঁ, খুব কঠিন নয় হবে, খুব কঠিন। ও খুব কঠিন হয়, আচ্ছা, খুব কঠিন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। হুম, বলো। হ্যাঁ, উদাহরণটা আরেকবার বলো, রূপান্তরিত শিলার আরেকবার উদাহরণটা বলো। মার্বেল স্লেট নিস তারপরে গ্রানাইট গ্রাফাইট হুম, কোয়ার্টোজাইট ঠিক আছে, গ্রাফাইট, হ্যাঁ গ্রাফাইট আছে। ওকে, তাহলে এখন আমরা যাই আরেকটা পড়াই, সেটা হলো ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। ভূপৃষ্ঠ নানাভাবে পরিবর্তন হয়, হ্যাঁ, বিভিন্ন ভাবে পরিবর্তন হয়। এমনকি তোমরা শুনলে অবাক হবে, খেয়াল করে শোনো। এখন যেখানে হিমালয় পর্বত, হ্যাঁ, হিমালয় পর্বত শ্রেণী তো অনেক বড়, এশিয়ার হিমালয়, সেটা কোন কোন দেশে আছে? ভারত, নেপাল, চীন, বিশাল একটা অংশ জুড়ে হিমালয় পর্বত। কিন্তু অনেক অনেক বছর আগে এই পর্বতের জায়গায় নাকি সমুদ্র ছিল, বুঝতে পারছো? সমুদ্র ছিল, সেই সমুদ্র, ওখানে ভূ আন্দোলন মানে হলো পৃথিবীর অভ্যন্তরে যে নড়াচড়া, সেইটার কারণে, আমি তোমাদের একটা কাগজ দিয়ে দেখাই কিভাবে হলো। দেখো একটু খেয়াল করে, মনে করো এই যে এই যে ঢেউ খেলানো দেখতে পাচ্ছ, খেয়াল করো, দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, জি ম্যাম এই যে মাঝখানে যে গভীর অংশটা দেখতে পাচ্ছ, এটা মনে করো সমুদ্র, হ্যাঁ। তো সমুদ্রটা, এই হিমালয়ের পর্বতের নিচে একটা সমুদ্র ছিল, সেটার নাম ছিল টেথিস, টেথিস সাগর। তো যে চাপ, পৃথিবীর যে চাপ, সে দুই দিক থেকে চাপের ফলে এই সমুদ্রের তলদেশটা এরকম উঠে গিয়ে এরকম পর্বত হয়ে গেছে। এই দেখো এরকম হয়ে গেছে, আগে ছিল এরকম, হুম, মাঝখানে গভীর ছিল, সমুদ্র ছিল। পরে কি হয়েছে, পার্শ্ব চাপের ফলে উপরে হ্যাঁ, এরকম তলদেশটা উপরে উঠে এরকম পর্বত হয়ে গেছে। এটা কিভাবে বোঝা গেল জানো? হিমালয় পর্বতের এই যে আমরা দেখছি যে শিলার ভিতরে, মিস। হ্যাঁ বলো, বলো। এই যে আমরা শিলার বৈশিষ্ট্যতে পড়লাম যে পাললিক শিলায় কি হয়, জীবাশ্ম থাকে। বলছি তো এই যে হিমালয় পর্বতের, যে হিমালয়, দুই সাইডে যে উঁচু জায়গাটা ওটা ওটা মহাদেশ ছিল, মহাদেশ, মহাদেশ ছিল। তো এটা কিভাবে বোঝা গেল শোনো, প্রমাণটা শোনো। প্রমাণ হলো, এখন যে হিমালয়ের বিভিন্ন শিলার মধ্যে যে জীবাশ্মগুলো দেখা গেছে, সেগুলো দেখা গেছে অধিকাংশ সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম। বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম তাহলে আরেকবার দেখো, বিরাট পরিবর্তন হয় পৃথিবীর ভূপৃষ্ঠে, কিসের ফলে? ভূ আন্দোলনের ফলে। এইরকম সমুদ্র ছিল, সেটা পার্শ্ব চাপের ফলে এরকম পর্বত হয়ে গিয়েছে। কিভাবে বুঝতে পারলো মানুষ? একটা মানুষ কি 1000 বছর বাঁচে বলো? সে কি নিজে দেখতে পেরেছে? না,
কিন্তু কিছু নো ম্যাম। কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করে বোঝা গেছে যে আগে এটা কি ছিল। তো এই পর্বত, মনে করো এটা হিমালয় পর্বতের যে শিলাগুলো, সেখানে দেখা গেছে সেগুলো পাললিক শিলা এবং সেগুলোর স্তরে স্তরে হলো সামুদ্রিক জীবের জীবাশ্ম। তাহলে পাহাড়ে যদি সামুদ্রিক জীবের জীবাশ্ম থাকে, তাহলে সেটা নিশ্চয়ই সমুদ্রের তলদেশ পার্শ্বচাপের ফলে উঠিয়ে পাহাড় হয়েছে, বুঝছো? এখান থেকে এটা প্রমাণ পাওয়া যায়। এখন এটাই আমরা বইয়ে পড়বো, দেখো কিভাবে হয়। ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল, একরকম নাই কিন্তু পৃথিবী। এমনকি এই যে আবহাওয়া জলবায়ু দেখো কেমন পরিবর্তন হচ্ছে। এখন বেশি গরম পড়ছে না, এত গরম কিন্তু ছিল না আগে। এরকম পরিবর্তন হয়। নানা প্রকার ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন করে। একটা কারণে যে ভূমিরূপ পরিবর্তন হয় তা না, বিভিন্ন কারণে হয়। যেসব কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় তা হলো ভূ প্রক্রিয়া। ভূ প্রক্রিয়া, ভূ মানে পৃথিবী, প্রক্রিয়া মানে হলো প্রসেস, যেই সব প্রসেস। যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবনভূমি গড়ে তুলেছে। অবক্ষেপণ মানে কি জানো? তলানি। তলানি লিখে ফেলো। অবক্ষেপণের অর্থ হলো তলানি। তলানি মানে কি? পলি। বলো, অবক্ষেপণ মানে কি তোমরা বুঝতে পেরেছো? জি ম্যাম। অবক্ষেপণ অর্থ কি বললাম? মিস আরেকবার একটু তলানি। বুঝিয়ে দেন। হ্যাঁ, অবক্ষেপণ মানে তলানি। তলানি। তোমরা যদি একটা কাদা পানি মানে ঘোলাটে পানি যদি একটা পাত্রে রাখো, গ্লাসে বা কিছুতে, আস্তে আস্তে ওটা তলানি জমবে না? কাদাগুলো নিচে বসে যাবে না? বলো, বসবে? জি ম্যাম। হ্যাঁ, ওই যে জি মিস। পানির যে ময়লাগুলো থাকে, কাদা এবং যাই হোক, সেটা যখন তলানি আকারে পড়ে যায় সেটাকে বলে অবক্ষেপণ। কি বলে? অবক্ষেপণ। অবক্ষেপণ। হ্যাঁ, পাশে লিখে রাখো পেন্সিল দিয়ে। অবক্ষেপণ হলো তলানি। তো নদীর যে তলানি মানে নদী যেগুলো ক্ষয় করে আনে, মাটি, পাথর, কাঁকর, বালু, সেগুলো ধীরে ধীরে জমে জমে কি হয়? প্লাবনভূমি হয়। প্লাবনভূমি মানে হলো উর্বর জমি। নদীর পাশে দেখবা যে প্রচুর ফসল হয়, জমিটা উর্বর। বারবার নদীর বন্যা হয়, নদীর পলি পড়ে এবং ওই এলাকাটা উর্বর হয়। এটা হলো প্লাবনভূমি। এখানে নদী অবক্ষেপণ একটি প্রক্রিয়া, মানে নদীর যে যে পলি পড়ে, এটা হলো একটা প্রসেস, একটা প্রক্রিয়া। তো ভূপ্রক্রিয়া তার কার্য সাধনের জন্য নানা প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্য নেয়। মানে বিভিন্ন শক্তির সাহায্যে এটা হয়। যেমন মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ মানে কি জানো? তোমরা কি কখনো ভূমিধস বলে কিছু শুনেছো? ভূমিধস। জি ম্যাম। পাহাড় জি পর্বত। মিস। হ্যাঁ, পাহাড় খসে পড়া। হ্যাঁ। কেন ধসে পড়ে জানো? এখনো গাছপালা কাটলে মাটিটা নরম হয়ে যায় বৃষ্টির সময়। আর মাটিটা কেন ভেঙে নিচের দিকে পড়ে? কারণ মাধ্যাকর্ষণ শক্তি। আমরা জানি যে পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা সবকিছুকে তার কেন্দ্রের দিকে টানছে। এটা হলো মাধ্যাকর্ষণ শক্তি। ভূতাপীয় শক্তি, পৃথিবীর যে তাপ, পৃথিবী আমরা যখন ভূ অভ্যন্তর করেছি তখন কি দেখেছি? পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা অনেক বেশি। আফরিন, তুমি একটু মিউট করো তো বাবা, একটু শব্দ আছে। আফরিন, ঠিক আছে এবার। তো ভূতাপ শক্তি হলো পৃথিবীর অভ্যন্তরীণ তাপ এবং সৌরশক্তি, সূর্যের তাপ। এই সমস্ত শক্তির সাহায্যে ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের কোথাও ধীরে ধীরে পরিবর্তন আনে, আবার কোথাও কখনো খুব দ্রুত পরিবর্তন আনে। মানে একটা ধীরে, একটা দ্রুত। সাধারণভাবে বহিঃশক্তি, বহিঃশক্তি মানে বাইরের শক্তি, সৌরশক্তির সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠে ধীর পরিবর্তন আনে। সুদীর্ঘ সময় ধরে ভূপৃষ্ঠে এই পরিবর্তন চলে, বিধায় একে ধীর পরিবর্তন বলে। ধীর মানে অনেক সময় ধরে এই পরিবর্তনটা হয়, আমরা হঠাৎ করে এই পরিবর্তনটা দেখতে পাই না।
ধীর পরিবর্তন সাধারণত দুটি প্রক্রিয়ায় হয়, একটি হলো নগ্নীভবন ও অবক্ষেপণ। নগ্নীভবন তোমাদের কি বলি, নগ্নীভবন হলো, আচ্ছা কি ছবি এঁকে দেখেন। তোমাদের কাছে কি খাতা আছে? খাতা খাতাটা জি ম্যাম। তাহলে তোমরাও একটু আঁকো, একটু আঁকো, নাহলে এটা ওকে ম্যাম। নাহলে ভুলে যাবা। আমি একটু নগ্নীভবন কি তোমাদের দেখাই। বোর্ডে তাকাও, বোর্ড দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা এটা মনে করো একটা উঁচু ভূমি, তোমরাও কিন্তু এঁকে রাখো, এটা পরীক্ষায় আঁকা লাগবে না, এটা তোমাদের বোঝার জন্য। এখন সূর্যের তাপে, এটা মনে করো সূর্য, সূর্যের তাপে এই জায়গাগুলো ফেটে গেল। অতিরিক্ত তাপ হলে, ম্যাম এটা আঁকবো? হ্যাঁ আঁকো আঁকো। সূর্যের তাপে কি হলো, একটা উঁচু ভূমি বা নিচু যাই হোক ভূমির উপরিভাগটা ফেটে যায়। এখন যেমন দেখো প্রচন্ড তাপ, এই তাপের ফলে কি হচ্ছে, আমরা বলি না যে জমি ফেটে চৌচির হয়ে গেছে, এরকম বলি আমরা, বলতো বলি না? মাঠ ঘাট ফেটে চৌচির বলি না, বলো? জি ম্যাম বলি। হ্যাঁ, এই যে চৌচির হয়ে যাওয়া, এটাকে বলে বিচূর্ণীভবন। লেখো, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হলো বিচূর্ণীভবন। লেখো, এখানে লেখো, সূর্যের তাপে শিলা চূর্ণ বিচূর্ণ হওয়াকে বিচূর্ণীভবন বলে। ধরো আমরা বারবার পড়ার মধ্যে পাবো বিচূর্ণীভবন, তো বিচূর্ণীভবনটা কি এটা তো আমাদের জানতে হবে, হ্যাঁ ঠিক না? তাহলে লেখো বিচূর্ণীভবন কাকে বলে, লিখে নাও। সূর্যের তাপে শিলা চূর্ণ বিচূর্ণ হওয়াকে বিচূর্ণীভবন বলে। লিখেছো? এই যে দেখো সূর্যের তাপে, জি ম্যাম। সূর্যের তাপে এটা কি হচ্ছে, ফেটে যাচ্ছে জিনিসটা। এইবার দেখো, এইবার দেখো একই জিনিস এটা, এই এই যে যেগুলো বিচূর্ণীভবন হয়েছিল, যেগুলো ফেটে গেছিল যে মাটিটা, সেটা কি হলো, বায়ু প্রবাহের দ্বারা, বায়ু প্রবাহ বা বৃষ্টিপাতের দ্বারা এই অংশটা ক্ষয় হয়ে গেল। খেয়াল করে রাখো, এই জায়গায় কি হলো, চূর্ণ বিচূর্ণ হলো। ঠিক আছে, চূর্ণ বিচূর্ণ যেটা হলো সেটার নাম হলো বিচূর্ণীভবন। বলো এই কথাটা বুঝতে পেরেছো নাকি পারোনি? জি মিস, বুঝতে পেরেছি। এখন চূর্ণ বিচূর্ণ হওয়া শিলা যখন কিছু ভেঙে যায় তখন সেটা দুর্বল হয়ে যায় না, বলো? হয়। সেটা কি হয়, এই যে বায়ু প্রবাহ, জি মিস দুর্বল হয়ে যায়। হ্যাঁ বায়ু প্রবাহ আর বৃষ্টিপাতে এটা কি হয়, ক্ষয় হয়ে যায়। দেখো ক্ষয় হয়ে যে এটা, ক্ষয় হয়ে যে এটা এটা সরে যায়, এই অংশটা নাই হয়ে গেল। এই অংশটা কি হলো, এখানে কিন্তু আরেকটা অংশ ছিল, এটা কি হলো, নাই হয়ে গেল। এই অংশটা থেকে গেল। এটা কেন থেকে গেল জানো, এটা হলো শক্ত কঠিন শিলা, এটাকে চূর্ণ বিচূর্ণ করতে পারে নাই সৌরশক্তি। তাহলে এটা কি হলো, উন্মুক্ত বা খোলা হয়ে গেল, এর এর উপরের আবরণটা চলে গেল। উপরের আবরণটা চলে গেলে এটা কি হলো, উন্মুক্ত হয়ে গেল। তখন এটাকে বলে নগ্নীভবন। নগ্নীভবন।
বলো বিষয়টা বুঝতে পেরেছো কিনা? আবার বলি, তারপর তোমাদের কাছে শুনবো আমি। হ্যাঁ, শোনো। যখন সূর্যের তাপে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয় সেটাকে বলে বিচূর্ণী ভবন। আমার কাছে শুনে নাও, আমার মতো করে তোমাদের কাছে শুনবো। তখন সেটাকে কি বলে? বিচূর্ণী ভবন। আর এই বিচূর্ণী ভবনের ফলে যে শিলাগুলো যে ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, তখন সেটা দুর্বল হয়ে যায়। তখন বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ দ্বারা এই চূর্ণ বিচূর্ণ শিলাগুলো অপসারিত হয়। অপসারিত মানে কি? সরে যাওয়া এখান থেকে। হ্যাঁ, অপসারিত হয়, হয়ে কঠিন শিলা নগ্ন হয়ে পড়ে বা খোলা হয়ে পড়ে, উন্মুক্ত হয়ে পড়ে। তখন সে এই যে প্রক্রিয়া বা প্রসেস, এটাকে বলে নগ্নীভবন। বলো তো তোমরা নিজেদের মধ্যে কে বুঝতে পেরেছো? কে আমাকে একটু বলতে পারবে? ম্যাম আমি বুঝতে পেরেছি। বলো তো বাবা, তোমার ভাষায় বলো। বলো। যখন পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাকে বিচূর্ণী ভবন বলে। আবার যখন সেটি কিছু না থাকে সেটাকে বলা হয় নগ্নী ভবন। হ্যাঁ, সহজ করে তুমি বলেছো। পর্বতই হতে হবে এটা এমন কোনো কথা নাই, যে কোনো ভূমি হতে পারে। হ্যাঁ, সেটা যখন সূর্যের তাপে তার উপরের আবরণটা, স্তরটা সম্পূর্ণটাই যে পৃথিবীর নিচ পর্যন্ত একেবারে চূর্ণ বিচূর্ণ হবে তা কি হবে? না, কঠিন শিলা আছে তো নিচে। তো উপরের স্তরটা যখন চূর্ণ বিচূর্ণ হবে সেটা হলো বিচূর্ণী ভবন। আর যখন এই আলগা হয়ে যাওয়া পদার্থগুলো বৃষ্টিপাত, বায়ু প্রবাহের ফলে অপসারিত হবে এবং কঠিন শিলাটা থেকে যাবে, এই উপরের স্তরটা অপসারিত হবে। অপসারিত হওয়া মানে সরে যাওয়া। তখন সেটাকে বলা হবে নগ্নী ভবন। তাহলে বলো, নগ্নী ভবন বুঝতে পেরেছো সবাই? জি মিস। আচ্ছা, তাহলে দেখো, ধীর পরিবর্তনের মিস আরেকবার বলেন। আচ্ছা, ধীর পরিবর্তনের দুটি প্রক্রিয়া হলো নগ্নীভবন এবং অবক্ষেপণ। নগ্নীভবন হলো মাটির উপরের স্তর। এই যে দেখো, শোনো, আরো সহজ করে বলি। এখন যে প্রচন্ড তাপ সূর্যের, তাই না? এখন কি রাস্তাঘাটে কাদা দেখতে পাও না ধুলো দেখতে পাও? বলো। দেখতে পাও ধুলো দেখতে পাই। হ্যাঁ, যদি মাটির রাস্তা হয়, খেয়াল করো, যদি মাটির হয়, মাটির রাস্তা দেখেছো তোমরা? যে রাস্তাগুলো পাকা করা না, দেখেছো? জি ম্যাম। সেখানে প্রচুর ধুলা ওড়ে। কখন? সূর্যের তাপে। ওই ধুলাগুলাই হলো মনে করো চূর্ণ বিচূর্ণ হয়েছে। মাটি ছিল তো আগে, তাই না? তাপে ফেটে এটা ধুলা হয়েছে। তাহলে যখন বাতাস হবে এই ধুলাগুলো উড়ে যাবে কিনা? বলো। বাতাস হলে জি ম্যাম। বৃষ্টি হলে ধুলাগুলো ধুয়ে যাবে না, কাদা হয়ে যাবে? হ্যাঁ, এরকম বাতাসে বৃষ্টিতে ধুলোগুলো ক্ষয় হয়ে হয়ে এক সময় দেখা যাবে শক্ত মাটিটা রয়ে গেছে, উপরের স্তরটা আর নাই, ক্ষয় হয়ে গেছে। এটাকে বলে নগ্নী ভবন। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, অপরদিকে অন্তঃশক্তি। অন্তঃশক্তি, অন্ত মানে ভিতরে, অন্ত মানে কি? ভিতরে। আর আন্ত একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। মিস নগ্নী ভবনের ফলে কি ভূমিধস হয়? না না, ভূমিধস হয় না। ভূমিধস হয় হলো মাটি আলগা হয়ে গেলে বর্ষাকালে পাহাড়ের মাটি ধসে পড়ে, ওটা না। নগ্নীভবন হলো উপরের স্তরটা চলে যাবে, এটা ধসে যাবে না, ধীরে ধীরে হবে, বাতাসে উড়ে যাবে, বৃষ্টিতে ধুয়ে যাবে, এরকম। এটা ধীর পরিবর্তন, এই যে দেখো ধীর। আর ভূমিধস হলো আকস্মিক পরিবর্তন, হঠাৎ করে হবে, সবাই দেখতে পাবে। আচ্ছা, অন্তঃশক্তি হলো ভূমিকম্প, নিচে ভূত্বক পরিবর্তন সাধনকারী প্রক্রিয়া সমূহের একটি ছক দেয়া হলো। এই ছকটা তোমাদের পড়া হোমওয়ার্ক হলো। এই ভূ প্রক্রিয়ার ছক আমাকে না দেখে বলবে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা আগামী ক্লাসে আমাকে না দেখে বলবে। দেখো, ভূ প্রক্রিয়া মানে ভূমির যেসব প্রক্রিয়ায় পরিবর্তন হয় সেটা 3 রকম। ধীর পরিবর্তন, যেটা ধীরে ধীরে হয়, এই যে বললাম ধুলো উড়ে যায়, বিচূর্ণী ভবন হয়, নগ্নী ভবন হয়, এটা হলো ধীর পরিবর্তন।
ধীর ও আকস্মিক পরিবর্তন, ধীরেও হতে পারে আবার দ্রুতও হতে পারে। এটা হলো ভূ আলোড়ন। আলোড়ন মানে নড়াচড়া করা, বুঝছো? পৃথিবীর ভিতরে যে নড়ে, তাপ তাপ বেশি তো ওই জন্য নড়ে, এটাকে বলছে ভূ আলোড়ন। আর আকস্মিক পরিবর্তন মানে হঠাৎ করে হবে, ভূমিকম্প আর অগ্নুৎপাত এগুলো। তাহলে ধীর পরিবর্তন দুই রকম, এক হলো নগ্নিভবন আর একটা হলো অবক্ষেপণ। অবক্ষেপণ মানে তলানি। হ্যাঁ, নগ্নিভবন আবার তিন প্রকার, দেখো। বিচূর্ণী ভবন, বিচূর্ণী ভবন মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এই যে আমি বোর্ডে যেটা দেখাইছি, মাটি চৌচির হয়ে ফেটে যাওয়া, এটা হলো বিচূর্ণী ভবন। ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবন মানে যখন কোনো কিছু ফেটে যাবে, ভেঙে যাবে, সেটা সহজেই ক্ষয় হবে। কিভাবে? বৃষ্টিতে, বাতাসে, হ্যাঁ, ক্ষয় হবে, ক্ষয়টাকে বলছে ক্ষয়ী ভবন। আর যখন এটা সরে যাবে সেটা হলো অপসারণ। মাটিটা যখন সরে যাবে, মনে করো একটা মাটির রাস্তা, আবার উদাহরণটা দিই, রাস্তার উপরিভাগটা মাটির সূর্যের তাপে ধুলো হয়ে গেল, সেটা হলো বিচূর্ণী ভবন। ক্ষয়ী ভবন, বাতাসে সেই ধুলো উড়িয়ে নিয়ে গেল, সেটা হলো ক্ষয়ী ভবন। এই যে উড়িয়ে নিয়ে চলে গেল, সেটা হলো অপসারণ, মানে মাটির একটা স্তর সেখান থেকে অপসারিত হলো, সরে গেল। আকস্মিক পরিবর্তন হলো ভূমিকম্প, হঠাৎ করে হয়। আকস্মিক মানে হঠাৎ, ভূমিকম্প, অগ্নুৎপাত মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এটা তোমরা পুরাটা না দেখে যাতে বলতে পারো, খাতায় লিখবে, আমাকে ছবি তুলে পাঠাবে, না দেখে আবার আমাকে বলে শোনাবে, এটাই তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা খাতায় আঁকতে পারবে না এখন। ম্যাম আমি কি আপনার প্রোফাইলে দিতে পারবো? মেসেঞ্জারে দাও, ইনবক্সে দাও, ম্যাম আপনার প্রোফাইল আমার কাছে আছে। না আলাদা দাও, মেসেঞ্জার গ্রুপে দাও। তোমাদের যে গ্রুপ আছে সেটাতে দাও, 9 আর্টস যেটা, মেসেঞ্জার। ওকে ম্যাম। মেসেঞ্জার গ্রুপে দাও, তোমরা তো অল্প কয়েকজন, দিলে অসুবিধা নাই। হ্যাঁ, এই মেসেঞ্জার গ্রুপে এটা না দেখে, আগে না দেখে শিখবা, তারপরে খাতায় লিখে ছবিটা আমাকে পাঠাবা। এবার তোমাদের রোল কলটা নেই, তাহলে হোমওয়ার্ক কি থাকলো বলো? এই ভূ প্রক্রিয়া। আচ্ছা, আজকে কে কে আছো? কে কে আছো ম্যাম বলো? আফিফা জাবিন 5। আফিফা জাবিন 5, হ্যাঁ, আর সুহানা মাশফিকা খান। ফটোকপি না ওটার মধ্যে হয় ওরা। এক শুভ্রা, ম্যাম আয়েশা সিদ্দিকা আর 696। আয়শা সিদ্দিকা। মোট আছো 5 জন। মিস মাশফিকা খান। মাশফিকা খান, তোমার রোল কত মাশফিকা? মিস 11 দিয়েছিল রোল। 11 পেয়েছিল। ওটা হবে না মাশফিকা, কারণ আমরা নতুন, তাই আমাদের রোল এত কাছে আসবে না, আমাদের শুধু আইডি নংটা দিতে হবে রোলের জায়গায়। ও, ও মাশফিকা মিস খান। তাহলে 707। আচ্ছা, মাশফিকা খান তোমার 707 আইডি আছে। মিস তাহলে আমার 900। আয়েশা সিদ্দিকা তোমার আইডিটা আরেকবার বলো তো, আয়েশা সিদ্দিকা, দ্রুত বলো। 696 মিস মেহজাবিন খান মেহজাবিন খান, তোমার রোল কত? 95। মিস বলো। সুহানা আফরিন 984। সুহানা আফরিন 984। আচ্ছা আচ্ছা, শুভ্রা না ছিল আমাদের সাথে? শুভ্রা, ওকে তো দেখছি না এখন। মিস হয়তো নেট প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে, আজকের ক্লাস শেষ করি আমরা। হোমওয়ার্কটা, এই ছকটা পুরা না দেখে শিখবে এবং না দেখে লিখে আমাকে ছবি পাঠাবে মেসেঞ্জার গ্রুপে। তারিখ দিবে, আজকে Okay, তারিখ, তারিখ এবং কোনায় লিখে দিবে হোমওয়ার্ক, ঠিক আছে?
আচ্ছা আজকের মতো শেষ করছি। তোমাদের আসসালামু সকলকে আলাইকুম ধন্যবাদ। মিস। আল্লাহ হাফিজ। ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। মিস। ওয়ালাইকুম আসসালাম।